নমস্কার। শুরু করা যাক আজকের গল্প অদ্বিতীয়া। সাধ করে বাবা নাম রেখেছিল অদ্বিতীয়া, কিন্তু অচিরেই সেই স্বাদ মরতে বসেছে। আমার কথা ভেবে রাতে ঘুম আসে না বাবা মায়ের। 30 বছর হতে চলল, এখনো বিয়ে হয়নি আমার। সম্বন্ধ এলে পাত্রকে কোনো না কোনো অজুহাতে বাতিল করতে সিদ্ধহস্ত হয়ে গেছি আমি। কি করব বলুন, কাউকে সেভাবে মনেই ধরে না। প্রেমে আঘাত পেয়েছি তেমনটাও নয়, কারণ প্রেম এখনো অবধি আমার মনের দুয়ারে কড়া নাড়েনি। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, এটাও বাবা মায়ের মাথা ব্যথার আর একটা কারণ। অনেক সময় কাজের চাপে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। ভালো পোস্টে চাকরি করার সুবাদে কোম্পানির গাড়িতে বাড়ি ফিরি। সেই সময় পাড়া প্রতিবেশীদের আমায় নিয়ে কৌতূহলের শেষ থাকে না। গ্রিলের ফাঁকে মাথা ঢুকিয়ে আমার পাশে কোনো পুরুষ সঙ্গী বসে আছে কিনা সেটা দেখার জন্য পাড়ার মহিলাদের অনেকেরই ঘাড়ে হ্যাঁচকা লেগেছে। বাবা মা আমায় বহুবার চাকরি ছাড়তে বললেও আমি কথা শুনিনি। আমার সম্পর্কে কে কি ভাবছে তার জন্য নিজের পায়ের তলার মাটি হালকা করার কোনো যুক্তি খুঁজে পাই না আমি। পুজো পার্বণেও তেমন বিশ্বাস নেই আমার। 1 শালিক আর 3 শালিকের গল্প, কালো বেড়ালের রাস্তা কাটা, এসব আমার কাছে ফালতুমি ছাড়া আর কিছুই নেই। এক কথায় বলতে গেলে হতচ্ছাড়া মেয়ে বলতে যা বোঝায় আমি ঠিক তাই। তবে আমার জীবনেও একটা সময় প্রেম এলো। একটা আর্ট গ্যালারিতে নবারুণের সাথে আলাপ হয় আমার। বয়সের দিক থেকে নবারুণ আমার চেয়ে অনেকটাই বড়, কিন্তু ভালোবাসা কি আর অত দেখে শুনে হয়? আমার এই ছন্নছাড়া ভাবটা খুব পছন্দ করতো নবারুণ। ও বলতো বেশি গোছানো মেয়ে নাকি ওর ভালো লাগে না। আমার আলু থালু হয়ে থাকাটা ওকে নাকি খুব টানে। আর একটা কথা বলা হয়নি, নবারুণের স্ত্রী রয়েছে যার নাম মণিদীপা। বিয়ের 6 মাস পর থেকেই দুরারোগ্য ব্যাধিতে বিছানায় শয্যাশায়ী। মণিদীপাও চায় নবারুণের জীবনে কেউ আসুক। 10 বছর ধরে অফিস থেকে ফিরে স্ত্রীর মাথার কাছে বসেই কাটছে নবারুণের দিনগুলো। মণিদীপা ছাড়া আর কখনো কারো কথা মনেও আসেনি ওর। কিন্তু আমার সাথে দেখা হওয়ার পর সব কেমন যেন এলোমেলো হয়ে গেল নবারুণের। ওর এই পরিবর্তন মণিদীপার চোখ এড়ায়নি। মণিদীপা জানতে চেয়েছিল কে মেয়েটি। আমাকে একবার দেখিও তো, যার জন্য তোমাকে এত ঝলমলে দেখাচ্ছে। সত্যিকারের ভালোবাসা হয়তো এমনই হয়। আমি চাই তুমি ওকে নিয়ে সুখী হও। আমি আর কদিন তোমাকে কারোর হাতে দিয়ে যেতে পারলে শান্তিতে মরতে পারবো। আমার অদ্বিতীয়া নামটা খুব পছন্দ হয়েছিল মণিদীপার। সারাদিন শুধু বায়না করত, একদিন আমায় দেখাবে গো, মেয়েটাকে দেখতে খুব মন চায় যে। নামটা শুনেই কেমন যেন মনে হয় এ মেয়ে সব কিছু পাল্টে দেবে। ততদিন বাড়িতেও ব্যাপারটা জানিয়েছি। মা তো শুনেই কাঁদতে কাঁদতে বলল, এত ছেলে থাকতে তোর আর কাউকে মনে ধরলো না হতচ্ছাড়ি? সতীনের সাথে সংসার করার শখ হলো এই বুড়ো বয়সে? আমি মাকে পাখি পড়ানোর মতো করে বুঝিয়ে বললাম যে মণিদীপা ডিভোর্স দেওয়া নিয়ে কোনো ঝামেলাই করবে না, কিন্তু ও আমাদের সাথেই থাকবে। এরকম একজন মুমূর্ষ মানুষকে আমরা একা ছেড়ে দিতে পারবো না, আর নবারুণ নিজেও সেটা চায় না। একটু দেরিতে হলেও মেয়ে স্বামীর ঘর করবে এই আশায় নিমরাজি হয়ে বিয়ের প্রস্তাবে রাজি হলো আমার বাবা মা। নবারুণ একদিন আমায় বলল, যাবে মনির কাছে, তোমাকে খুব দেখতে চাইছি। আমার প্রথমে শুনে খুব অস্বস্তি হলেও পরে ভাবলাম ওর সাথে আলাপ হওয়াটা খুবই দরকার, নয়তো পরে একসাথে থাকতে গেলে অসুবিধে হতে পারে। নবারুণকে বললাম, তুমি যখন অফিসে থাকবে তখন আমি যাব, আমাদের দুজনের মাঝে তুমি থেকো না। নিজেকে যতটা সম্ভব সহজ রাখার আপ্রাণ চেষ্টা নিয়ে নবারুণের বাড়ি পৌঁছানোর পর মণিদীপার ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলাম আমি। 24 ঘন্টার কাজের মহিলাটি পরম যত্নে মণিদীপার লম্বা ঘন চুল আঁচড়ে বিনুনি বেঁধে দিচ্ছে। মণিদীপার হাতে একটা ছোট্ট আয়না, দুটো রুগ্ন হাতে পরম যত্নে সিঁথিতে সিঁদুর পরার
যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। ওর কপালে বড় সিঁদুরের টিপ কিছুক্ষণের জন্য হলেও আমার মতো আধুনিকাকেও থমকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিল। সারা শরীরে দুঃসহ যন্ত্রণা নিয়ে কিভাবে একটা মানুষ এইভাবে নিজেকে সাজাতে পারে সেই ভেবে অবাক হচ্ছিলাম আমি। আমাকে দেখতে পেয়ে মণিদীপা একগাল হেসে বলল, অদ্বিতীয়া, ঠিক ধরেছি তো? আমি কাছে যেতেই আমার হাত দুটো ধরে বলল, ছোট থেকে খুব সাজনি ছিলাম জানো। মা হেসে বলতো, বিয়ের পর যত খুশি সাজিস। বিছানায় পড়েছি বলে কি সাজা মানা? তাই নিয়ম করে সাজি আমি। আগে মাথায় অনেক চুল ছিল জানো, উঠে গেল সব এই অসুখে। এখন যতটুকু আছে ওটাকেই যত্ন করি আর কি। আমি বললাম, ডাক্তার কি বলছে? আমায় থামিয়ে দিয়ে মনি বলল, আমায় মারণ রোগে ধরেছে বুঝলে, যা ঠিক করা ডাক্তারেরও অসাধ্য। আমার কথা ছাড়ো, তোমায় যে জন্য ডেকেছি সেটা আগে বলি। আমায় পাশে বসিয়ে মনি বলল, মা বলতো স্বামীর নাম নিতে নেই, তাই নাম না নিয়েই বলছি। ও কিন্তু বড্ড অভিমানী, বুক ফাটলেও মুখ ফুটবে না। একটু বুঝে নিও ওকে ওর মতন করে। খিদে পেলে খেতেও চাইবে না, জোর করে দিলে তবে খাবে। সারা বছর গরম জলে স্নান করে, ঠান্ডার থাকতো। শীতকালে একটু খেয়াল রেখো, গরম জলে কুলকুচি করিও বলে বলি। না বললে থোড়েই করবে। আমি তো বিছানায় শুয়ে শুয়ে চিৎকার করতে থাকি, তখনও বলে, তুমি যে অসুস্থ সেটা কে বলবে? খাও তো 2 চামচ সেদ্ধ ভাত, এত গলার জোর আসে কোথা থেকে? অবাক হয়ে মনিকে দেখছিলাম আমি। কি সুন্দর একটা সংসার, দূরে থেকেও দুজনের মধ্যে কি অসম্ভব বন্ডিং। আমি মাঝখানে ঢুকে সব গোলমাল করে দিয়েছি। তাহলে কি সব দোষ আমার? নবারুণের কোনো দোষই নেই? তবে আমি মনে করি ওটা দোষ নয়, বরং ভুল বলাটাই শ্রেয়। দীর্ঘদিন ধরে কাছের মানুষের থেকে দূরে থাকলে এরকম ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ভালোবাসার কাঙাল আমরা সবাই, ভালোবেসে বাঁচতে কে না চায়। চলে আসার আগে মনিকে জড়িয়ে ধরে কপালে আদর করে বলেছিলাম, খুব ভালো থেকো তুমি। আজ ভাগ্যিস এসেছিলাম, নয়তো বড় ভুল হয়ে যেত। মনি অবাক হয়ে বলল, কি ভুল? আমি বললাম, ও তুমি বুঝবে না। একজন ভুল করলেও অপরজনকে তার সাথে হাত মিলিয়ে ভুলের সংখ্যা না বাড়িয়ে বরং ভুলটা শুধরে নেওয়া উচিত। বাড়ি ফিরেই নবারুণকে ফোন করে বললাম মণিদীপার সমস্ত রিপোর্ট আমায় মেল করতে। নবারুণ বলল, কি ব্যাপার বলো তো? আমি হেসে বললাম, একটা সত্যি বলবে? মনিকে ভালোবাসো? নবারুণ সম্মতি জানালে আমি বললাম, ব্যাস, আমি আমার উত্তর পেয়ে গেছি। একটা শেষ চেষ্টা করে দেখা যা কিনা মনিকে সুস্থ করা যায় কিনা। আমার পিস্তুত দাদা আমেরিকায় ডাক্তারি করছে বিগত 5 বছর ধরে। ওর সাথেই যোগাযোগ করব, যদি কিছু করা যায়। নবারুণ বলল, কিন্তু তুমি? আমি হেসে বললাম, আমি আবার কি? যার মনে তোমার জন্য এত ভালোবাসা, তার ভালোবাসায় ভাগ বসানোর সাহস আমার নেই। মনিও ঠিক তোমার মতো, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। তাই বলে জেনে শুনে নিজের আখের গোছাতে একটা মানুষকে এতটা কষ্ট দেব? নবারুণ আর কোনো কথা বলেনি, হয়তো নিজের ভুলটা বুঝেছিল। সেদিন রাতেই দাদার সাথে কথা বললাম। দাদা বলল, রিপোর্ট দেখে যা বুঝলাম ঠিকঠাক চিকিৎসা হয়নি, একটু চেষ্টা করে দেখা যেতেই পারে। তুই ওদের চলে আসতে বল, দরকার পড়লে আমার বাড়িতে থাকবে, কোনো চাপ নেই। মাকে সমস্তটা বলার পর সেদিন মা আমাকে আর বকেনি। মায়ের চোখে জল দেখেছিলাম সেদিন। মা আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, সাদে কি তোকে হতচ্ছাড়ি বলি? এয়ারপোর্টে গেছিলাম ওদেরকে বিদায় জানাতে। নবারুণকে বললাম, দাদাকে সব বলা আছে, তুমি পৌঁছে দাদার সঙ্গে যোগাযোগ করবে। নবারুণ শুধু দেখছিল আমায়, আর চাপা গলায় বলেছিল, ভালো থেকো। হুইল চেয়ারে বসা মণিদীপা ইশারায় আমাকে কাছে ডেকে নিল। আমি কাছে আসতেই
দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এই না হলে অদ্বিতীয়া? আমি ঠিক বুঝেছিলাম এই মেয়ে সব পাল্টে দেবে। ভেতরে ঢুকে গেল ওরা। আমি বাইরে দাঁড়িয়ে একা। হঠাৎ করে মনে হলো বুকটা কেমন যেন খালি হয়ে গেল। গলার কাছে একরাশ কান্না দলা পাকিয়ে এলো। হতচ্ছাড়িদের চোখেও তাহলে জল আসে। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।